সরকারি কেনাকাটার ইজিপি সিস্টেম পরিচালনায় একক কোম্পানির রাজত্ব। সিঙ্গেল সোর্সিংয়ে কাজ পেয়েছে দোহাটেক। নতুন প্রকল্পেও গোপনে প্রস্তাব। পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে একটা বেসরকারি সংস্থার হাতে জিম্মি করে দেওয়াটা বড় ধরনের ঝুঁকি। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন স্টার নিউজ এক্সক্লুসিভ শিরোনাম। এবারে অন্যান্য শিরোনাম। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সর্বশক্তি দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। 10 বছরের জ্বালানি পরিকল্পনা দেবেন সংসদে। We are trying to do everything in the quickest possible time. গ্যাস বিদ্যুতের সংকট কাটবে না 2 বছরেও, জানালেন অর্থমন্ত্রী। কুইক রেসপন্স টিম গঠনের তাগিদ সিপিডির। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অনুকূল পরিবেশ তৈরির আশা ঢাকার। হাসিনা ও হাদির খুনিকে ফেরানো সহ 3 শর্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল যে কোনো সময় ঘোষণা, জানালেন মুখ্য সচিব। মাদক নিয়ে বিরোধেই পুরান ঢাকায় কিশোর খুন। মোহাম্মদপুরে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যায় শাহরুখ সহ গ্রেফতার 3। দেখছিলেন শিরোনামগুলো। সরকারি কেনাকাটার ইজিপি সিস্টেম পরিচালনায় চলছে একক কোম্পানির রাজত্ব। আওয়ামী লীগ আমলে 2010 সালে এই দায়িত্ব পায় দোহাটেক নিউ মিডিয়া, যার কর্ণধার সাবেক মন্ত্রী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি 4 মাসের জন্য ওপেন টেন্ডারের বদলে সিঙ্গেল সোর্সিংয়ে কাজ পেয়েছে দোহাটেক। ইজিপির নতুন প্রকল্প তাদের দিতে গোপনে নেওয়া হয়েছে প্রস্তাব। এ বিষয়ে সংবাদ সংগ্রহ গেলে স্টার নিউজের প্রতিবেদককে হুমকি দেন রাজনৈতিক প্রভাবশালীরা। মাহবুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। আওয়ামী লীগের পর অন্তর্বর্তী সরকার। দোর্দণ্ড প্রতাপে রাজত্ব একটি কোম্পানির, নাম দোহাটেক নিউ মিডিয়া। আমার নাজমুল ভাইয়ের সঙ্গে কথা বলছে, জেনি হচ্ছে ইয়েতে বসা প্ল্যানিংয়ে। সরকারি কেনাকাটার জন্য 2010 সালে চালু হয় ইলেকট্রনিক্স গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ইজিপি। এতে সরকারের কোনো মন্ত্রণালয়ের যা কেনা প্রয়োজন সেটি উল্লেখ করে অনলাইনে টেন্ডার আহ্বান করে। ঠিকাদার প্রতিষ্ঠান সেখানে বিডিং করে কাজ নেয়। 2010 সালেই ইজিপি প্রকল্পের পুরো অনলাইন সিস্টেম পরিচালনার কাজ পায় দোহাটেক নিউ মিডিয়া। এরপর বিকল্প না থাকার কথা বলে আইনের উপধারায় বর্ণিত বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে বারবারই ইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে দোহাটেক নিউ মিডিয়াকে। অনুসন্ধানে জানা যায়, কোম্পানিটির কর্ণধার ও চেয়ারম্যান সাবেক মন্ত্রী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ বন্ধু AKM শামসুদ্দোহা। বেটার আপনি যদি পসিবল হয় একটু কথা বলে নেন আপনার ডিরেক্টরের সাথে বা আপনাদের এমডির সাথে। স্যার কথা বলেছেন আমাদের সাথে। অবাক করা বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের আমলেও বদলায়নি পরিস্থিতি। তবে ওই সরকারের আমলে করা নিরীক্ষা প্রতিবেদন বলছে, দোহাটেকের অধীনে ইজিপির সিস্টেমে বেশ কিছু নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী ডেটা ব্যাকআপ ও তথ্যের নিরাপত্তা নীতি যথাযথভাবে মানা হচ্ছে না। আমি সফটওয়্যার বানাই, আমি অপারেট করি, তারা তো ওটার ভিতরে আমি যাইছে তাই করতে পারি। আপনি দেখতেও পাবেন না, বুঝতেও পারবেন না। এবং এটা যেহেতু অডিট করার যে ট্রেইলগুলো থাকে, সেই ট্রেইলও তো আমি মুছে দিব। আপনি তো আর টেরই পাবেন না আমি কী করছি। যেহেতু ওনারা নিজেরা অপারেট করছে, ওনারা চাইলে এইটাকেও বাইপাস করতে পারে। মানে ব্যাকআপ থাকলেও, ব্যাকআপ তো আমি ম্যানিপুলেট করেও আবার ব্যাকআপ নিতে পারি, যেহেতু ফুল কন্ট্রোল আমার কাছে আছে। সো ব্যাকআপ নিলেই যে কোনো ধরনের ম্যানিপুলেশনের বন্ধ হবে এটা নট নেসেসারি। যেহেতু ফুল কন্ট্রোল আমার কাছে আছে, ব্যাকআপ নেওয়ার আগেও আমি সব ঠিকঠাক করে আবার ব্যাকআপ নেব। বিএনপি সরকারও ওপেন টেন্ডারে না গিয়ে সিঙ্গেল সোর্স পদ্ধতিতে আবারও ইজিপি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে দোহাটেককে। এখানেই শেষ নয়, এই ব্যবস্থা পাকাপাকি করতে নতুন প্রকল্পের অধীনে দোহাটেককে কাজ দিতে চেষ্টা করছে একটি পক্ষ। গোপনে কোম্পানিটির কাছে চাওয়া হয়েছে প্রস্তাব, যা গত 9 জুলাই জমাও দিয়েছে তারা। এসব বিষয়ে জানতে ঢাকার পল্টনে দোহাটেকের অফিসে যান স্টার নিউজের প্রতিবেদক। বক্তব্য না দিয়ে উল্টো ফোনে হুমকি দেওয়ানো হয় প্রভাবশালী এক সংসদ সদস্যকে দিয়ে। আমি চট্টগ্রাম 7 আসনের এমপি হুমাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে।
আচ্ছা আচ্ছা, জি। কেমন আছেন আপনি? এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই। মাহবুব সাহেব, আপনাদের কোনো টিম বোধহয় দোহা থেকে গিয়েছে, জানতে পারি কেন? দোহা থেকে আমি নিজে এসেছি। হ্যাঁ, কেন এসছেন? আমি মূলত হচ্ছে একটা নিউজের বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে অ্যাবসলিউটলি নো নিড টু ডু এনি অফ দিস। আপনারা এখান থেকে রওনা হয়ে যান। Because আপনাদের ম্যানেজিং ডিরেক্টরের নামটা জানতে পারি? আমাদের তো বাবু ভাই আছেন। বাবু ভাই আছে? ঠিক হ্যাঁ। আছে, আমি বাবু ভাইয়ের সাথে কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইজিপি ব্যবস্থার সরকারি কর্তৃপক্ষ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ। পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি ভবন থেকে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে মাত্র ২৫ জন কর্মকর্তা কর্মচারী দিয়ে। সরকারি লোকবলের এই সংকটকে সুযোগ হিসেবে নিয়েছে দোহাটেক নিউ মিডিয়া। সরকারি ওই অফিসেই তাদের ৭৭ জন কর্মী কাজ করছে। পুরো কার্যক্রমটা এবং পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে একটা বেসরকারি সংস্থার হাতে জিম্মি করে দেওয়াটা বড় ধরনের ঝুঁকি। এটা অনেক আগেই সরকারের হাতে হস্তান্তর করার কথা ছিল। বারবার দোহাটেককেই কাজ দেওয়ার কারণ জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মুখোমুখি হয় স্টার নিউজ। যেহেতু অনেকগুলো জিনিস আগের সরকারের আমলে হয়েছে এবং একটা এই মানে প্রযুক্তিগত একটা বিষয়কে রাতারাতি শিফট করা যায় না, কারণ এটা অলরেডি চলমান আছে। কিন্তু আমরা এই বিষয়ে করণীয় বিষয় নিয়ে আমরা এক্সপার্টদের সাথে কথা বলছি। কিন্তু অলরেডি ৪ মাসের জন্য দোহাটেকের সঙ্গে গোপনভাবে একটা চুক্তি হয়েছে। না, এগুলো আসলে আইনসম্মত হয়েছে। যে সমস্ত কাজ এখানে চলমান আছে, সেই চলমান কাজকে চলমান রেখেই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। জানা গেছে ইজিপির অনলাইন সিস্টেম পরিচালনার দায়িত্ব আবারও দোহাটেক মিডিয়াকে দেওয়ার নথিপত্র এরই মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে জমা পড়েছে, যা এখন অনুমোদনের অপেক্ষায়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। সরকারের সমালোচনার নামে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে প্রথম কিশোরগঞ্জে গিয়ে তিনি বলেন, গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়নের সুরভি পৌঁছে দেওয়া হবে। এজন্য বিএনপির রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। এ অপেক্ষা শুধু একটি গাড়ি বহরের জন্য নয়, একজন প্রধানমন্ত্রীকে প্রথমবারের মতো নিজের মাটিতে কাছ থেকে দেখার। আর তাই তো কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌঁছাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান পেলেন উষ্ণ সংবর্ধনা। বেলা 11:30টার দিকে সড়ক পথে সেখানে পৌঁছান তিনি। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন তিনি। স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তারেক রহমান। মাছ, কৃষি আর হাওর, যে তিনটি শব্দ কিশোরগঞ্জের মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচিতেও তারই প্রতিচ্ছবি। এ সময় তিনি বলেন, সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নেয়ার, হাতে হাত রেখে কাজ করার। আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে, প্রিয় ভাই বোনেরা। এছাড়াও যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, বিশৃঙ্খলা করবে, তাদের রুখতে প্রয়োজনে জুলাইয়ের মতো রাজপথে নামার প্রস্তুত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এরপর কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন সরকার প্রধান। যোগ দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আগামী দিনে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। রাজনীতির মঞ্চে বক্তব্য থাকে নানা প্রতিশ্রুতি, কিন্তু মানুষের ভালোবাসা প্রকাশিত হয় কোনো শব্দ ছাড়াই, চোখে, অপেক্ষায় আর এক নজর দেখার আকুলতায়। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কিশোরগঞ্জের পথে পথে তাই এই নীরব ভাষাটাই যেন আজ হয়ে উঠেছে সবচেয়ে জোরালো। হাওরের ঢেউ আর মানুষের উচ্ছ্বাস মিলে জানান দিচ্ছে এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি পরিণত হয়েছে অজস্র মানুষের প্রত্যাশা আর ভালোবাসার এক মিলন মেলায়। হাওরের ঢেউয়ের মতোই যার
শেষ নেই। জাকারি আহমেদ, স্টার নিউজ, কিশোরগঞ্জ। বিদ্যুৎ ও গ্যাসের সংকট ৬ মাস কিংবা ১ বছরে সম্ভব নয় সমাধান। এজন্য অপেক্ষা করতে হবে অন্তত ২ বছর। ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেছেন, অর্থনীতিকে সচল রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকিং খাতের সংকট কাটানো এবং উচ্চ সুদের ঋণের বিকল্প খুঁজতে হবে। বিনিয়োগকারীদের আস্থা তৈরি, নীতি সংস্কার থেকে কার্যকর বাস্তবায়ন শীর্ষক আমেরিকান চেম্বারের আলোচনায় উঠে আসে বাংলাদেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলো। বিশেষ করে ব্যবসার পরিবেশ, জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগের স্থবিরতা নিয়ে উদ্বেগ জানান বক্তারা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট আগামী ৬ মাস কিংবা ১ বছরে পুরোপুরি সমাধান সম্ভব নয়। অর্থনীতিকে এগিয়ে নিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুর্ভাগ্যবশত বিদ্যুৎ আর গ্যাস শিল্পে কোনো সমস্যার সমাধান ৬ মাস বা ১ বছরে হবে না, অন্তত ২ বছর সময় লাগবে। গ্যাস আর বিদ্যুৎ ছাড়া অর্থনীতি সামনে এগিয়ে যেতে পারে না। আমরা খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি। ব্যাংকিং খাতের দুর্বলতাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। ব্যাংকগুলোকে পুনর্মূলধনীকরণে সরকারি সহায়তার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও বিকল্প অর্থায়নের সুযোগ সরকার কাজে লাগাতে চায় বলে জানান তিনি। Bank resolution issue is a difficult issue for Bangladesh right now. There is a serious capital deficit. বাংলাদেশের ব্যাংকগুলোতে এখন মূলধনের অভাব, অনেক বেশি মন্দ ঋণ, অনেক টাকা পাচার হয়েছে। এনপিএল ইস্যু সরকারের জন্য চ্যালেঞ্জ, ডিপোজিটররা তাদের টাকা তুলতে পারছে না। To resolve this NPL issue, জ্বালানি সংকট, দুর্বল ব্যাংকিং খাত ও উচ্চ ব্যয়ের অর্থায়ন, অর্থনীতির এই ৩ বড় চ্যালেঞ্জ কাটাতে নীতি সংস্কারের পাশাপাশি সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপরই সরকার জোর দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। stock market is now, you can see that it's on the way up. The indicator is on the way up. আফরোজা লামিয়া, স্টার নিউজ। দেশে জ্বালানি সংকট শীঘ্রই কাটবে না, আগামী কয়েক দশক ধরে চলবে। সেমিনারে এমন আশঙ্কা করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেছেন, সরকারের উচিত জ্বালানি খাতের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করা। কারখানাগুলো কিভাবে তার এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারে, কোন কোন ধরনের মেশিন রিপ্লেস হতে পারে এবং কোন কোন জায়গায় সেই জায়গাগুলোতে বিদ্যুতায়িত অবকাঠামোতে যাওয়ার সুযোগ রয়েছে এবং তার জন্য কত কস্ট লাগবে এবং কত মাত্রা এনার্জি সেভ হবে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। গ্যাসের চাপ কিছুটা বেড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, তবে চাহিদার তুলনায় এখনও পর্যাপ্ত গ্যাস মিলছে না। এতে ক্ষুব্ধ যানবাহনের চালকরা জানালেন, প্রায় ১ মাস আয় রোজগার কম সিএনজি চালিত 3 হুইলার ও উবার চালকদের। এছাড়া ভোগান্তিতে রয়েছে জরুরি সেবার গাড়িও। প্রায় ২০ দিন পর দিনের বেলায় খোলা পাওয়া গেল রাজধানীর পরিবাগের এই সিএনজি ফিলিং স্টেশন। ২১ জুলাইয়ের পর থেকে শুধুমাত্র রাত ১১টা থেকে ভোর পর্যন্ত গ্যাস মিলত এখানে। যদিও গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলছেন সিএনজি স্টেশনের কর্মীরা। কোনো উন্নত নাই, এরকম বোয়া ১৪০, ১৫০, ১৪০, ১৫০, ১২০ এরকম। জি জি, দিনে বলতে আছে 15 দিন। হ্যাঁ। এদিকে সমস্যার পূর্ণ সমাধান না হওয়ায় দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না সিএনজি চালিত 3 হুইলার, ব্যক্তিগত গাড়ি, উবার ও ভাড়ায় চালিত গাড়ি, এমনকি লাশবাহী ফ্রিজার ও অ্যাম্বুলেন্সও। তাই ক্ষোভ বাড়ছে যানবাহন চালকদের। আমরা মরা সরকার আছে, ফ্যামিলি কাটলে নদী খরণ লয়, সরকার কি গ্যাসের চিন্তা আছে? সরকার কি রাষ্ট্রের চিন্তা আছে? রুগী নিতে অনেক সমস্যা হয়, রুগী আল্লাহ চিল্লাচিল্লি করে। আজকে 2 দিন ধরে গ্যাস পাচ্ছি না, টিপ মারতে পারছি না। টিপ না মারলে আমার পেটে রুজি নাই। দিনে 3 বার সিরিয়াল দিতে হয়, এরপরও মনে করেন 3 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লাগে। এদিকে গত 6 আগস্ট মধ্যরাত থেকে 23 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করছে মহেশখালীর এক্সিলারেট এলএনজি। অপরদিকে সাময়িক ত্রুটি মেরামত শেষে শুক্রবার মধ্যরাত থেকে পূর্ণ সক্ষমতায় সামিট এলএনজি। যদিও সমস্যার পূর্ণ সমাধান কবে নাগাদ হবে জানায়নি কর্তৃপক্ষ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে 3 শর্ত জুড়ে দিল ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলা হয়, অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির উচিত শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার দাবির প্রতি ইতিবাচক সিদ্ধান্ত নেয়া। একই সঙ্গে হাদির হত্যাকারীকেও ফেরত দিতে হবে বলে সাফ জানিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পরে আলোচনায় আসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি। তবে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগে ছিলেন। তবে গত 5 আগস্ট নতুন দিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার উন্মুক্ত মিডিয়া ইন্টারাকশনের কারণে এই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই সফরের জন্য একটি উপযুক্ত বা অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর সেই পরিবেশ তৈরিতে জুড়ে দেয়া হয় 3 শর্ত, যেখানে রয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ, পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফেরতের প্রত্যাশা। শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। একই সাথে আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার অবস্থানের কি প্রতিক্রিয়া দেখায় দিল্লি। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার দেয়া প্রতিশ্রুতি বজায় রেখে অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে পড়ালেখার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, মৃত্যুর দিন পর্যন্ত দেশ ও জনগণের অভিভাবকের দায়িত্ব পালন করে গেছেন বেগম খালেদা জিয়া। দেশের বিচার বিভাগের ওপরে বিশ্বাস রেখেছিলেন তিনি। তার মর্যাদা দেয়নি ফ্যাসিস্ট শাসক। বেগম খালেদা জিয়া নারীদের তাদের যে ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট এবং নিজ পায়ে দাঁড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা তুলনাহীন। ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি ফ্রি এডুকেশন করলেন নারীদের জন্য এবং কথা দিয়েছিলেন যে এরপরে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমি এটা বিয়ে পর্যন্ত করব। তার জ্যেষ্ঠ পুত্র আজকে দেশের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন অনার্স পর্যন্ত মেয়েদের, ছাত্রীদের বিনা বেতনে তারা পড়তে পারে। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো সময় ঘোষণাও হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, গত 11 বছর পে স্কেল না হয় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও তাদের জীবনযাত্রার মান সমন্বয় করতে হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি, এর প্রভাব পড়েছে দেশেও। জ্বালানি সংকটে বেড়েছে নিত্যপণ্যের দাম। তবে প্রায় এক যুগেও বেতন বাড়েনি 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর। অন্তর্বর্তী সরকারের সময় নতুন পে স্কেল কমিশন গঠন হলেও কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। অবশেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানালেন, নতুন পে স্কেলের ঘোষণা আসছে শিগগিরই। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। এছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সরকারের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা তৈরি হচ্ছে। আমাদের চ্যালেঞ্জ, মেইন চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকার, এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিগত সরকার বিকল্প ব্যবস্থা না নেয়ায় জ্বালানি সংকট হয়েছে জানিয়ে তিনি আরও জানান, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বিকল্প সাপ্লাই চেইন তৈরির চেষ্টা চলছে। আমরা বহুমুখী যে
সাপ্লাই চেন আমরা সৃষ্টি করছি। নাফিয়া ফারসানা, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। দর্শক, আমরা একটু জানতে চাই জ্বালানি সংকট নিয়ে কথা বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এই বিতর্ক যদি একটা দেশের সরকার প্রধান তোলেন, তো সেই দেশের বিরোধী দল হিসেবে তো আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, যিনি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি জাতীয় সংসদে পরিষ্কার করে জাতির সামনে বলেছেন, দেশ এবং দুনিয়ার মানুষ জানে। পার্লামেন্টের শুরু থেকে তিনি দুইটা কথা বলেছেন, যে আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পার্লামেন্টে পালন করব, সকল ভালো কাজে সরকারকে সহযোগিতা করব, সকল জনস্বার্থ বিরোধী মন্দ কাজে আমরা সরকারের বিরোধিতা করব। এই পলিসির উপরে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী ইভেন 11 দলীয় ঐক্যের যে মাননীয় সংসদ সদস্যরা বিরোধী দলের চেয়ারে বসে ভূমিকা পালন করছেন, আমরা এখনো এই পলিসির উপরেই বিরোধী দলের নেতৃবৃন্দের ভূমিকা পালন করতে দেখছি। সেটাই আজকের বক্তব্যে লিখিত আকারে সুনির্দিষ্টভাবে আরো কিছু প্রস্তাব এবং ছোট্ট কিছু হিস্ট্রি আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরব। আমরা মনে করি এইসব বিতর্কে মাননীয় প্রধানমন্ত্রীর মতো জায়গায় অবস্থান করে এটা বলা ঠিক না। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির, প্রধানমন্ত্রী হয়তো বলছেন উনি শার্টের হাতা গুছায় কেটস পরে নামেন, আমাদের আমিরের জামাত তো আর শার্ট পরেন না, উনি পাঞ্জাবি পরেন। তো পাঞ্জাবির হাতা গোটায় উনিও কিন্তু মাঠে নেমেছেন, দেশপ্রেম জাতি গঠনের জন্য উনিও মাঠে নামছেন, কাজ শুরু করেছেন। সুনির্দিষ্ট প্রস্তাব পার্লামেন্টারি কমিটি, জাতীয় সংসদের ফ্লোরে, বাইরে আমাদের গঠনমূলক প্রস্তাব এবং ভূমিকার কথা উনি বলছেন। আর 17 বছর যাদেরকে আপনি খুঁজে পাননি, কি করে খুঁজে পাবেন? আপনার অনেক নেতা মন্ত্রীরা খুঁজে পায় না, কারণ আন্দোলনের দৃশ্য ওনারা তো টেলিভিশনে বসে দেখেছেন, ফিল্ডে ছিলেন না। যিনি বলেন আর যারা বলেন তারা তো মাঠ থেকে দেখেননি, তারা বসে বসে ঘরে ভিডিও আর টিভি অনলাইন দেখেছেন। আর 17টা বছর আমাদের আমিরের জামাত সহ জামাতের শত শত নেতা কর্মী যে জেল খাটলেন, প্রত্যেকটি কর্মসূচির সামনে গুলির মুখে বুক পেতে রাজপথে আহত হলেন। ইভেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলনে যখন বিএনপি জামাত যুগপথ, কখনো জোটে আমরা একসাথে কর্মসূচি দিয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, একই জায়গায় একই ভেন্যুতে ঘোষিত কর্মসূচিতে শরিক দল হিসেবে তারা আসেনি, জামাত শিবিরের লোকেরা গিয়ে সেখানে জীবন দিয়েছে। দর্শক, চলমান জ্বালানি সংকট এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে জামাতের জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মিয়া গোলাম পরওয়ার। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই বৈধতার ঘোষণা দেন প্রধান নির্বাচনী কর্তা এবং সিএসি এএমএম নাসির উদ্দিন। এ সময় 11 দলীয় জোট জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের 70 অনুচ্ছেদ এমপিদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায়। তবে বিএনপি বলছে প্রচলিত সংবিধান অনুযায়ী চলবে তারা। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। বেলা 11টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন। অলি আহমদের নামে 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী এর একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। রোববার দুপুর 12:15টার দিকে নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। পরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়। বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে।
সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নাই। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। আউলিয়া আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে, এবং তাহলে এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে 20 আগস্ট, যেখানে ভোটার হিসেবে থাকবে 349 জন সংসদ সদস্য। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। মাদক নিয়ে বিরোধের জেরে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার অনুসারীদের সংঘর্ষ, আর এর মধ্যেই প্রাণ হারায় কিশোর মিতুল। এই ঘটনার হত্যা মামলায় করেছে মিতুলের স্বজনেরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাব্বির আহমেদের প্রতিবেদন। দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার সূত্রপুরের ইস্ট বেঙ্গল মার্কেট। ছোট বড় 400 কারখানায় কাজ করেন 15,000-এর বেশি শ্রমিক। গেল 11ই আগস্ট মাদক সেবনে মানা করায় এক তরুণের হাত পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে যুবদল নেতা আহমেদ হোসেন সোবহানের অনুসারীদের বিরুদ্ধে। পরে এর প্রতিবাদ জানায় স্বেচ্ছাসেবক দল নেতা মুফতিজুল কাদির কিরণের সমর্থকেরা, আর সেই বিরোধ সংঘাতে রূপ নেয় শনিবার। এর মধ্যে পড়েই প্রাণ হারান কিশোর মিতুল। ওরা গাঁজা খাইতেছে 4-5 জন মিল্লা, তারপর আমি ওরা মানা করছি, ওরা 10-15 জন আইন না, তারপরে এই জায়গাতে আইন না আমার এই জায়গাত বোয়ায়া, তারপর দেওয়ালের লগে এরকম 2-3টা বাড়ি খাওয়াইছে, তারপর ওরা সিগারেট খাইছিল, সিগারেট খাওয়ানোর পর তারপর আমার এই জায়গার মাঝে একটা দাগ দিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও মার্কেটের কর্মীরাও বলছেন সংঘাতের শুরু এ ঘটনা থেকেই। ওরা এক পর্যায়ে মানে রডমট, তারপরে স্টাম্প, তারপরে কেচি, সুইচ গিয়ার এবং এই সব জিনিস নিয়ে ওরা গ্যাঞ্জামের ভিতরে লিপ্ত হয়ে যায়। ওরা যখন পাইছে একজন সামনে আইছে, ওই ডেটের পাত দিয়ে মেরে ফেলিছে। যারা মারছে ওরা হচ্ছে যুবদল সোবান মিয়ার লোক, ঠিক আছে। আর যারা আমগো যে ছোট বেড়ে মারছে হয় করে আমগোর লগে কিরণ ভাইয়ের দল, ঠিক আছে, স্বেচ্ছাসেবক। এমন সংঘর্ষ যেন আর না হয় তা নিয়ে কারখানা মালিকদের সঙ্গে আলোচনায় বসছে মার্কেট কর্তৃপক্ষ। যারাই করছে দুনো পক্ষেই মনে হয় এই ধরনের কোনো ইয়ে থাকতে পারে, কিন্তু আমাদের এটা জানা ছিল না। আমরা কোনো মাদকের সাথে কোনো আপোষ নেই। মিতুল হত্যায় এরই মধ্যে মামলা করেছে তার পরিবার। এখানে কর্মরত শ্রমিকদের মধ্যে পূর্ব থেকে কিছুটা বিরোধ ছিল। ঘটনাস্থল থেকে হাতে নাতে আমরা 10 জনকে আটক করি। ইতিমধ্যে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। রোববার ময়নাতদন্তের পর মিতুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এদিকে রাজধানী মোহাম্মদপুরে অ্যালেক্স ইমন হত্যা মামলার আসামি শাহরুখকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি, গান পাউডার ও সামুরাই। দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে শাহরুখের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গেল 12 এপ্রিল মোহাম্মদপুরের রায়ের বাজারে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় কিশোর গ্যাং গ্রুপ অ্যালেক্স গ্রুপের প্রধান ইমনকে। কোপানোর সেই দৃশ্য ধরা পড়ে পাশের একটি সিসি ক্যামেরায়। এ হত্যা মামলার 2 নম্বর আসামি আহমেদ শাহরুখকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে 2 সহযোগী তারেক ও শহীদুলকে। পরে তাদের দেয়া তথ্যে রায়ের বাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিদেশি 7.65 mm পিস্তল, ম্যাগজিন, দেশীয় রিভলভার, 2 রাউন্ড তাজা গুলি, 260 গ্রাম গান পাউডার এবং 2টি সামুরাই। র্যাব বলছে শাহরুখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শাহরুখ ডিএমপি মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতি, প্রস্তুতি গ্রহণ, হত্যা চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের 2টি, খুনের 1টি, নারী ও শিশু নির্যাতনের 1টি এবং দ্রুত বিচার আইনে 1টি মামলা রয়েছে। জান্নামিও তার পরিবার তাকে 2 নম্বর আসামি দিয়েছে। 2 নম্বরে 1 থেকে 5কে একেবারেই পোটেনশিয়াল ধরা হয় আমাদের ক্ষেত্রে। তো আমরা 2 নম্বর আসামি, ইতিমধ্যে আমরা 6 জন আসামিকে অ্যারেস্ট করলাম। র্যাব বলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মোহাম্মদপুরের গডফাদাররা অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছে। এলাকায় কমেছে অপরাধ। যে যারা পিছনে মদত আগে দিত, এখন বোধহয় একটু দে উইল থিঙ্ক টুয়াইস টু গিভ দেম সাপোর্ট, ঠিক আছে। তো আশা করি যে মদতদাতা যারা, তারা এখন সাবধান হয়ে যাবে।
আমরা কোনো সন্ত্রাসী, কোনো পেশাদার খুনি কাউকেই আমরা এলাকায় প্রশ্রয় দিব না, এবং যদি তার এ ধরনের কোনো অপরাধের সাথে জড়িত থাকে, টুডে আর টুমরো তারা বাইরে থাকতে পারবে না। পুলিশের খাতায় পরিচিত অ্যালেক্স সিমন হত্যা মামলায় এ পর্যন্ত এজাহার নামীয় 6 জন ও অজ্ঞাতনামা আরও 5 জন সহ মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। হ্যাপাটাইটিসে বিশ্বে প্রতি 30 সেকেন্ডে প্রাণ হারাচ্ছেন অন্তত একজন। বাংলাদেশের চিকিৎসা করাতে গিয়ে কারো কারো বিক্রি করতে হচ্ছে ভিটেমাটি, কোনো পরিবার হয়ে গেছে একেবারেই নিঃস্ব। বিশেষজ্ঞরা বলছেন আগে ভাগে রোগ নির্ণয় করা সম্ভব না হলে খরচ হতে পারে কোটি টাকাও। আব্দুল আলিমের ক্যামেরায় হাবিবুর রহমান অভির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমার পক্ষে তো কিছুতে সম্ভব। হয়তো নিঃশব্দে, কিন্তু ভেতরে তোলপাড়। একজন বাবা কাঁদছেন সন্তানকে জড়িয়ে। কিডনির অবস্থা খুবই খারাপ। বাম সাইডেরটা তো পুরা ড্যামেজ, ডাইন সাইডেরটা আরো প্রায় 90% ড্যামেজ। পরীক্ষাগুলি করাতে গেলে কত টাকার প্রয়োজন, হাজার টাকার প্রয়োজন। খাওয়াইব থেকে এগুলি পরীক্ষা নিরীক্ষা বা করাইব থেকে। এই অসহায় কান্না যেন সন্তানকে হারিয়ে ফেলবার ভয়। এখন জমিও নেই, জমাও শেষ, অথচ সামলাতে হচ্ছে জন্মের পর থেকে ধরা পড়া সন্তানের রোগের চিকিৎসা ভার। সন্তানের নাম শাহাবুদ্দিন, বয়স মাত্র 21, অথচ এই বয়সেই একেবারে ড্যামেজ হয়ে গেছে তার দুটো কিডনি। নতুন করে রোগ আবার বাসা বেঁধেছে লিভারে। ডায়ালিসিস করতে করতে আমার হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ হয়ে গেছে, যার কারণে এখন লিভারের সমস্যা হওয়ার কারণে শরীর দুর্বল থাকে, সবসময় খাবার হজম হয় না। খরচের এই অভিশাপ শুধু শাহাবুদ্দিনের কিংবা একজন বাবার একার গল্প নয়, দেশের লাখ লাখ পরিবারের প্রতিচ্ছবি, যেখানে শুধু রোগের সাথে লড়তে হয় না, সামিল হতে হয় রোগ সারানোর যুদ্ধেও। এসব রোগীদের সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, কেমোথেরাপি কিংবা দামি ওষুধ, সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে খরচ, যা প্রতি মাসে ছাড়িয়ে যায় লাখ টাকাও। কেউ আবার মাঝপথেই থেমে যান, কারণ চিকিৎসাটা বেশ ব্যয়বহুল। যাদের কিডনি নষ্ট হয়ে যায় ইনিশিয়ালি কিন্তু বুঝাই যায় না টেস্ট ছাড়া। লিভারের ক্ষেত্রে এরকম, লিভার ইনিশিয়ালি ট্রাই করে কম্পেনসেট করতে, যখনই সে ফেল হয় হঠাৎ আসে অ্যাডভান্স স্টেজে, আমাদের করার কিছু থাকে না। কস্টটা নির্ভর করে সার্জারির অ্যামাউন্টটা কেমন হতে পারে, কস্টটা সেটা এমন হতে পারে 1 লাখ, 2 লাখ, অনেক সময় 3 লাখও হতে পারে, ডিপেন্ড করে আসলে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে অধিকাংশ রোগী লিভার ক্যান্সার নিয়ে হাসপাতালে আসেন অনেক দেরিতে, ফলে অস্ত্রোপচারের সুযোগ কমে যায়, বাড়ে ব্যয়বহুল ওষুধ, মুখোমুখি হতে হয় জটিল চিকিৎসার। আপনাদের সবচেয়ে বড় কথা, মিডিয়া যদি এটা প্রচার করে যে মাকে টেস্ট করুন, সন্তান জন্মদানে সক্ষম প্রায় 15 থেকে 18 লাখ মা আছেন যাদের বয়স 15 থেকে 49, এরা কিন্তু ভাইরাস বহন করছে, ফলে এদের বাচ্চারা ভ্যাকসিন দেওয়া হলেও পজিটিভ হতে পারে। রোগীদের এই ভয়াবহ যন্ত্রণার কথা কি জানে কর্তৃপক্ষ? তারাই তো স্যার রাষ্ট্রের মালিক, নো ডাউট। দাবি করেন সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। আমরা যেসব আজকে মিটিং করেছি, আমরা যেসব স্কিম নিয়েছি, আই হোপ আন্ডার দ্য লিডারশিপ অফ HPM আমরা 5 ইয়ার্সে উই ক্যান ব্রিং এ চেঞ্জ ইন দ্য হেলথ সেক্টর। উঠে আসে খোলামেলা আলাপে সিন্ডিকেট প্রসঙ্গ। কালকে চাকরি খেয়ে আসছি, সিন্ডিকেট রাখবো না, ইনশাল্লাহ সিন্ডিকেট থাকবে না, বাট টাইম লাগবে। লিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরকে পরিশোধন করা। ঠিক যেভাবে কল্যাণ রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ তার নাগরিকদের জন্য কাজ করে, সুরক্ষা দেয়। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে যতদিন না পর্যন্ত আন্তর্জাতিক মানের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউট তৈরি না হবে, ততদিন রোগী ও তার স্বজনদের এই ভয়াবহ দুর্ভোগ কখনোই কমবে না। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন শিক্ষার্থীরা। এ সময় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
এতে এক ছাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে 5 শিক্ষার্থী। ফেনীর দাগনভূঞায় এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিকে ভাঙচুর করে। স্থানীয়রা জানায় বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন সোলোনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শরীয়তপুর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় 5 শিক্ষার্থী। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। বাংলাদেশ সহ 13টি দেশের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। হুতিদের হামলা আর হরমুজ ঘিরে অস্থিরতার মধ্যে লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল মানদেবের গুরুত্বপূর্ণ নৌপথ সুরক্ষায় এখন এই জোটের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেই যাত্রা শুরু করল আরও একটি নতুন প্রতিরক্ষা জোট, নেতৃত্বে সৌদি আরব। জেদ্দায় 39টি দেশের প্রতিনিধিদের বৈঠকে নতুন এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত 15টি দেশ যৌথ বিবৃতিতে সই করেছে। এর মধ্যে 13টি দেশ নিজ নিজ দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে জোটের সনদে সই এবং সদস্যপদ নিশ্চিত করেছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মিশর ও কাতার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। বাকি দেশগুলো সদস্য হতে প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। জোটের লক্ষ্য শুধু যুদ্ধজাহাজ মোতায়েন নয়, সদস্য দেশগুলো পরস্পরের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ নৌমহড়া, অপারেশন পরিকল্পনা এবং প্রয়োজন হলে যৌথ সামুদ্রিক অভিযান পরিচালনা করবে। লোহিত সাগর ও বাব আল মানদেব এখন বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। ইয়েমেনের হুতিদের ধারাবাহিক হামলায় এই পথে জাহাজ চলাচলে ঝুঁকি বেড়েছে, পাশাপাশি হরমুজ প্রণালীকে ঘিরে অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এরই মধ্যে জোটের কমান্ড কাঠামো চূড়ান্ত করা হয়েছে। সৌদি রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহরি হয়েছেন প্রথম কমান্ডার, আর প্রথম মেয়াদে উপকমান্ডারের দায়িত্ব দেবে পাকিস্তান। জোটের সদর দপ্তর নির্ধারণ, লোগো অনুমোদন এবং সাংগঠনিক কাঠামো প্রস্তুত করা হয়েছে। এখন সদস্য দেশগুলোর জনবল ও সক্ষমতা একীভূত করে পূর্ণাঙ্গ অপারেশনাল প্রস্তুতির দিকে এগোচ্ছে এই বহুজাতিক সামুদ্রিক জোট। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। খেলার খবর। ঐতিহাসিক এক জয়ের সাক্ষী বাংলাদেশ। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান যা করতে পারেনি তাই করিয়ে দেখিয়েছে টাইগাররা। নিজেদের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়েছে টাইগাররা। 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছে নাজমুল শান্তর দল। 57 রানের টার্গেটে মুমিনুল, সাদমানের 53 রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এ এক অনিন্দ সুন্দর সকাল, বাংলাদেশের সকাল, টাইগার ভক্তদের সকাল। এমন সকাল যে আসে কালে ভদ্রে, তবে এবার সেটা নিয়মিত করার আভাস শান্তর দলের। মুমিনুলের ব্যাট থেকে 4-এর মার বাংলাদেশের জন্য অনন্য এক ইতিহাস। রাজকীয়, স্মরণীয়, ঐতিহাসিক, একই সাথে টেস্টে নিজেদের শক্তিমত্তা জানান দেয়ার। 11 সেশনে ডোমিনেট করা, 9 উইকেটের জয়, পেসার স্পিনারদের দাপট, সেই সাথে ব্যাটাররাও দেখেছে নিজেদের সামর্থ্যের প্রমাণ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ার পরাশক্তিরা যা করে দেখাতে পারেনি তাই করে দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র তৃতীয় টেস্টে জয়, যা এশিয়ার আর কোনো দলেরই নেই। অজিতের মাটিতে দ্রুততম জয়ের দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল 57 রানের, যা 9 উইকেট হাতে রেখেই তুলে নেয় টাইগাররা। 4 উইকেটে 161 রানে চতুর্থ দিনের শুরুটা করেন 2 অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত 30 রানে ক্যারিকে ফিরিয়ে অজি বধের শুরুটা করেন মেহেদি মিরাজ। এরপর ওয়েবস্টার আর অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়ে অজিদের লাগাম আরও টেনে ধরেন এই অলরাউন্ডার। 207 রানে 7 উইকেট নেই ক্যাঙ্গারুদের। এরপর মিচেল স্টার্ককে 18 রানে ফেরান তাসকিন। আর বাংলাদেশের জন্য ভয়ের কারণ হয়ে ওঠা ক্যামেরুন গ্রিনকে ফিরিয়ে হাসান মাহমুদ টানেন অজিদের ইনিংসের রীতি। মিরাজের ফাইফার, সেই সাথে বিশ্বের 5ম ক্রিকেটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে 100 উইকেট ও 1000 রানের মাইল ফলক। সেই সাথে হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে 284 রানে থামায় বাংলাদেশ।
57 রানের টার্গেটে তানজিদ তামিম 0 রানে ফিরলেও সাদমান আর মুমিনুল ঐতিহাসিক জয়টা নিশ্চিত করেই মাঠ ছাড়েন, যে জয় বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের সেরা অর্জন হয়েই থাকবে। মামুনুর রশিদ, স্টার প্লে। এদিকে ডারউইনের টাইগারদের ঐতিহাসিক জয় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষে ভিডিও কলে গোটা দলের সঙ্গে কথা বলেছেন সরকার প্রধান। এই সময় যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। ওকে, আসলে ইনশাআল্লাহ দেখা হবে। এগেইন কংগ্রাচুলেশন, অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।